খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অবশেষে জেল মুক্তি, 2 বছর পর খোলা হাওয়ার শ্বাস নিলেন কেষ্ট। ভোটের খরচের 1% দিলে বাংলার বন্যা নিয়ে বড় আক্ষেপ মমতার। টলিউড থ্রেড কালচারে অরূপ বিশ্বাস সৌরভ বিশ্বাসের দিকে অভিযোগ বিজেপি নেত্রীর লকেটের। কাজের বিনিময়ে চাওয়া হতো টাকা, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও লাভ হয়নি, বিস্ফোরক টলিউডের প্রাক্তন কলাকুশলী। অনুপ্রবেশকারীদের উৎখাত করে ছাড়বো, ঝাড়খণ্ডে ভোট প্রতিশ্রুতি হিমন্ত বিশ্ব শর্মার। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসছি বিস্তারিত খবরে। অবশেষে জেল থেকে ছাড়া পেলেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। জামিন পেয়েছিলেন শুক্রবারই, কিন্তু কাগজপত্র আর বন্ডের টাকা জমা দিতে সময় লেগে গেল আরও 3 দিন। শেষ পর্যন্ত সব ঠিকঠাক করে সোমবার রাতেই তিহার জেল থেকে বেরোলেন তিনি। সেখানে হাজির হয়ে গিয়েছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। আগেই জামিনে ছাড়া পেয়েছিলেন সুকন্যা মণ্ডল, বাবাকে নিতে হাজির হয়ে গিয়েছিলেন তিনি। জেল থেকে বেরিয়েই মেয়ের হাত ধরেন কেষ্ট। আগের থেকে অনেকটাই রোগা হয়ে গিয়েছেন তিনি। প্রায় 30 কেজি ওজন নাকি কমে গিয়েছে অনুব্রত মণ্ডলের। একেবারেই বদলে গিয়েছে চেহারা। এই অনুব্রত মণ্ডলের সঙ্গে 2 বছর আগে বীরভূমের দর্দন্ত প্রতাপ তৃণমূল জেলা সভাপতির চেহারার কোনো মিলই নেই। সেই মেজাজটাই যেন হারিয়ে গিয়েছে। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি মঙ্গলেই বোলপুরে পা রাখবেন কেষ্ট? আগামীকাল আবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বোলপুরে। বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি মঙ্গলেই নেত্রীর সঙ্গে দেখা হবে কেষ্ট? 2022 সালে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। জেল থেকেই তাকে গ্রেফতার করেছিল ইডি। তারপরেই তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই বন্দী ছিলেন তার দেহরক্ষীও। কিন্তু গত কয়েক মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিতে পারেনি। তারপরেই জামিনের আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রথমে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলায় জামিন পাননি তিনি। অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তিনি। তবে শর্ত সাপেক্ষে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে সিবিআই। 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন কেষ্ট। তার সঙ্গে রাজ্যে কোথায় থাকবেন তার যাবতীয় তথ্য তদন্তকারীদের দিয়ে দিতে হবে অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে জেল থেকে বেরিয়েই কলকাতায় ফিরতে চান তিনি, আর এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না অনুব্রত মণ্ডল। আজ রাতেই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। এদিকে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার খবরের পরেই বোলপুরের নিচুপট্টির বাড়ির সাজতে শুরু করে দিয়েছে। পরিষ্কার করা হয়েছে অনুব্রত মণ্ডলের অফিস। আবার নতুন করে সেজে উঠেছে নিচুপট্টির বাড়ি। কলকাতায় ফিরেই কি বোলপুরের পথে রওনা হয়ে যাবেন অনুব্রত মণ্ডল? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সামনেই দুর্গাপুজো, আর তার আগে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বর্ধমান। সেখানেও ঢুকেছে বন্যার জল। কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে মানুষকে। এই অবস্থায় গোটা পরিস্থিতি নিয়ে আজ সোমবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনিক প্রধান। দীর্ঘ বৈঠক শেষে ফের একবার বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে একহাত নেন। আক্রমণ শানান ডিভিসিকেও। একই সঙ্গে নতুন করে জল বাড়লে প্রশাসনকে আরো সতর্ক এবং সক্রিয় হওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জল নামলে কিভাবে কাজ এগোবে তার নিয়েও নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা বাড়ে। নিজেদের বাঁচাতে আমাদের দিকে জলটা ছেড়ে দেয়। নৌকার মতো বাংলার অবস্থা, নদী মাতৃক, ফলে জল ছাড়ার সঙ্গে সঙ্গে ভেসে যায়। আসাম এবং বাংলায় সব থেকে বেশি বন্যা হয়, আর কোথাও হয় না। কেন্দ্রের অধীনে ডিভিসি ড্রেজিং করা হয় না, ফলে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আরও একবার কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন। একই সঙ্গে বকেয়া না মেটানোর আক্ষেপও উঠে আসে। মমতা বলেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান সহ একাধিক কাজ বাকি। প্রত্যেক রাজনৈতিক দল কিংবা কেন্দ্র নির্বাচনে যে টাকা খরচ করে তার 1% বাংলা পেলে গঙ্গা মোকাবিলা আরো সহজ হতো বলেও এদিন মন্তব্য। তবে বন্যা পরিস্থিতির উপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। সকলের ছুটি বাতিল করা হয়েছে, বন্যা সেন্টার তৈরি করা হয়েছে, কিন্তু তাতেও বাঁধ সামাল দেওয়া যাচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রী। তার কথায় প্রবল চাপে ভাঙছে বাঁধ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বন্যার জল নামার পরেই সমীক্ষার কাজ শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে যে সমস্ত রাস্তা ভেঙেছে তা দেখা হবে, এমনকি যে সমস্ত বাড়ি ভেঙেছে সেগুলোও
খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। পঞ্চায়েত দপ্তরকে এই কাজ দেওয়া হয়েছে। এই বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে 11 লাখ পাকা বাড়ি তৈরি করে দেবে সরকার, আর সেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর সহ সমস্ত জায়গাতেই এই সমীক্ষা করা হবে বলে এদিন মন্তব্য করেছেন প্রশাসনিক প্রধান। এক্ষেত্রে 11 লাখ বাড়ির তালিকায় নেই এমন ভেঙে যাওয়া বাড়িগুলোকে এদিন গুরুত্ব দিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন তিনি, যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। টলিউডের থ্রেড কালচার নিয়ে এবার সরব লকেট চট্টোপাধ্যায়। সৌরভ বিশ্বাসের নামে ফের নিশানা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ। প্রায় এক দশকে বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে এই থ্রেড কালচার চলছে। অভিযোগ করেছেন তিনি, বহু মানুষ কলাকুশলীদের এই পেশা থেকে সরে অন্য কাজে যেতে হয়েছে, আলু পেঁয়াজের ব্যবসা করতে হয়েছে। ইন্ডাস্ট্রির লোকেদের কাজ পাওয়া নিয়ে রাজনৈতিক দলাদলি টলিউডের মধ্যে, এমনই মারাত্মক অভিযোগ করলেন লকেট চট্টোপাধ্যায়। আগেও লকেট চট্টোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এখনো এই দুজনেরই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এই মুহূর্তে টলিউডের থ্রেড কালচার নিয়ে বহু শিল্পী কলাকুশলী সরব, তাদের পাশে বিজেপি নেত্রী আছেন। অনেকের অভিশাপ আছে এদের উপরে, অনেকের সংসার পেট নষ্ট করেছে, অনেককে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। এই কথা বলেছেন লকেট। কাজ না পেয়ে টলিউডের এক মহিলা কর্মী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে তিনি বিপদ থেকে মুক্ত হয়েছেন। সেই ঘটনার পরেই টলিউডের সঙ্গে যুক্ত অনেকেই থ্রেড কালচার নিয়ে মুখ খুলেছেন। সেই হেয়ার ড্রেসার কর্মীকে লকেট চট্টোপাধ্যায় চেনেন, তিনি তার সঙ্গে দেখা করবেন। ডিসি নর্থের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মী সমর্থকরা। থানার বাইরেই রাস্তায় বসে অবস্থান করেন তারা। মহিলা মোর্চার তরফ থেকে এদিন রাজ্যের একাধিক থানা ঘেরাও কর্মসূচি করা হয়েছিল। এদিন লকেট চট্টোপাধ্যায় আটকে দেয় কলকাতা পুলিশ। মানিকতলা রাস্তার উপর গার্ডরেল দিয়ে আটকানো হয়। সেই গার্ডরেল টপকে যান লকেট চট্টোপাধ্যায়। গঙ্গাজল ও ঝাঁটা নিয়ে যাওয়া হয়েছিল। শুদ্ধকরণ কর্মসূচিতে ডিসি নর্থের অফিসের সামনে অংশ গঙ্গাজল দিয়ে ধুইয়ে দেওয়া হয়। নিজে ঝাঁটা নিয়ে রাস্তায় নামেন লকেট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নেমেছিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। পুলিশের ভূমিকা নিয়ে বরাবর আরজিকর কাণ্ডে প্রশ্ন রয়েছে পুলিশের বিরুদ্ধে। এবার এই কর্মসূচি নিলেন লকেট চট্টোপাধ্যায়রা। মানিকতলায় ডিসি নর্থের অফিসের সামনে এদিন কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। থ্রেড কালচার। আরজিকর কাণ্ডের পর বারবার চর্চায় এসেছে এই শব্দবন্ধ, কিন্তু এই থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতি কি? সরকারি মেডিকেল কলেজের গণ্ডির বাইরে ছড়িয়ে রয়েছে অন্যত্র। স্বাস্থ্য পরিষেবার পর এবার টালিগঞ্জে স্টুডিও পাড়াতেই কি থাবা বসিয়েছে হুমকি সংস্কৃতি? এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় জোরালো হয়ে উঠেছে এই প্রশ্নগুলো। বারে বারে এই প্রশ্ন উঠে আসছে যে থ্রেড কালচার কি? এই প্রথম নাকি এর আগেও এর শিকার হয়েছেন একাধিক কলাকুশলীরা? এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সিনে ইলেকট্রিক্যাল গিল্ডের প্রাক্তন সদস্য সঞ্জয় দাস। হেয়ার ড্রেসারের আত্মহত্যার অভিযোগ সামনে আসার পরে মুখ খুলেছেন তিনি। বলেছেন কাজের বিনিময়ে তার কাছে টাকা চাওয়া হতো, চাহিদা মতো টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে 2016 সালে। তার অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে ছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা। আর এই ফেডারেশনের মাথাতেই রয়েছেন সৌরভ বিশ্বাস। সঞ্জয় দাসের কথায়, কাজের জায়গা থেকে আমায় বঞ্চিত করা হয়েছে, কাজ করতে দেওয়া হয়নি। সৌরভ বিশ্বাসের নাম নিয়ে বলতে পারি। অরূপ বিশ্বাসকে 4 বার চিঠি দিয়েছিলাম। সেই চিঠির কপি নবান্নতেও দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু আমি কোনো সহযোগিতার হাত পাইনি। আমি আস্তে করে ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছি। টলিউডের কেশসজ্জার শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে ঋত্বিক বলেছে, এটা তো থ্রেড কালচারই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বেআইনিও। সংগঠন ও ট্রেড ইউনিয়নের তো ওয়েলফেয়ার করা কাজ। ধীরে ধীরে এটার হয়তো রাজনীতিকরণ ঘটেছে, আর সেখান থেকেই জোটটা আসছে, সেটা সম্পূর্ণ বেআইনি হয়ে উঠেছে। এর আগে যখন রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশন দ্বৈরথ শুরু হয়েছিল টলিউডে, তখন একাধিক দিন বন্ধ ছিল শুটিং। সেই সময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটে। সেই সময় সাংবাদিক সম্মেলনে দেব জানিয়েছিলেন, টলিউডে আর কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। তবে কেশসজ্জার শিল্পীর আত্মহত্যা চেষ্টার ঘটনার পিছনে উঠে আসছে সেই ব্যান করার ঘটনায়। এই বিষয় নিয়ে দেব আজ বলছেন, ব্যান কালচারটা বন্ধ হোক। আমার মনে হয় অনেক বুদ্ধিদীপ্ত মাথারা রয়েছেন যারা এই ফেডারেশন বা ডিপার্টমেন্টের মাথায় বসে রয়েছেন। অনুরোধ করব, কারো যাতে রোজগার বন্ধ না হয়। কাজের পরিবেশের কারণে কোনো মানুষ যদি আত্মহত্যা করতে যায়, সেটা ফেডারেশনের দায়িত্বের মধ্যেই পড়ে। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে এলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব
বিশ্ব শর্মা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের উৎখাত করে ছাড়া হবে। তিনি অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন হেমন্ত সোরেন রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বিজেপি ক্ষমতায় এলেই রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়া হবে, বেআইনি অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করা হবে। নির্বাচনী প্রচারে গিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। যদিও জামিনে মুক্তি পেয়েছেন এখন তিনি। মাঝে মুখ্যমন্ত্রী পদ ছেড়েছিলেন, পরে জামিনে ছাড়া পেয়ে আবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। যদিও এখনো হেমন্ত সোরেনের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি ইডি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন তিনি। এবার ঝাড়খণ্ডবাসী বিজেপির উপরেই ভরসা রাখবেন বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উপরে আর ঝাড়খণ্ডবাসীর কোনো বিশ্বাস রাখবেন না বলে জানিয়েছেন। বিজেপি এখানে পরবর্তী সরকার গড়বে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।